কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, উপাচার্যের পদত্যাগ দাবিতে চলছে অনশন, বেশ কয়েক শিক্ষার্থী অসুস্থ। দেড় মাস পর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু। হিটু শেখ সহ ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, রোববার থেকে সাক্ষ্য গ্রহণ। এবং কোরবানির ঈদের মাসখানেক আগে ঊর্ধ্বমুখী মশলার বাজার, দাম বেড়েছে পেঁয়াজ, রসুন সহ একাধিক পণ্যের, নিয়ন্ত্রণে মাত্রে প্রশাসন। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হল। বিকেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার শেষে সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে এখনও অনড় শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে পড়ায় আরও ৪ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে। হেলাল মোল্লার ছবিতে জানাবেন রামিম চৌধুরী। ভিসি পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ মিছিল আর আমরণ অনশন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। এর মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তখনই বের হব যখন এক দফা বাস্তবায়ন হবে, ভিসি মাসুদ অপসারণ হবে। আমাদের ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা অন্বেষণ থেকে সরে দাঁড়াবে না। কারণ আগেও এরকম আমরা দেখেছি যে অন্বেষণ থেকে সরে দাঁড়ানোর পরে আমাদের যে অন্যান্য দাবিগুলো এগুলো বাস্তবায়িত হয় না। আমাদের অনশন ভাঙার একটা মাত্রই দাবি, একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে ভিসি মাসুদ স্যারের পদত্যাগ। এই অবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার সকালে সশরীরে কুয়েট ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বেশ কিছুক্ষণ কথা বলেন অনশনরত শিক্ষার্থীদের সাথে। এ সময় শিক্ষার্থীদের অনশন ভেঙে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে অনশন থেকে সরে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। তবে সেই আশ্বাসে আস্থা রাখছেন না শিক্ষার্থীরা। ৩ জনের একটা কমিটি, তারা একটা আমাদেরকে দেবেন, সাজেশন দেবেন, রেকমেন্ডেশন দেবেন এবং সেই হিসেবে আমাদের পরবর্তী যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। এছাড়া সকালে ক্যাম্পাসে প্রবেশ করেন ইউজিসির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। কথা বলেন শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে। এ সময় দ্রুত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান দলটির আহ্বায়ক। আমাদের একটা খুব তিক্ত স্মৃতি আছে সাস্ট নিয়ে। এভাবেই কমিটমেন্ট দিয়েছিল শিক্ষকেরা এবং স্বনামধন্য মানুষেরা, শেষ পর্যন্ত সেটা সমাধান কিন্তু করেননি, যার ফলে একটা সামগ্রিক অনাস্থা আছে। শিক্ষার্থীদের স্বার্থটাকে কেন্দ্রে রেখেই আমরা একটা সুষ্ঠু সমাধান দিতে, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে না গেলে প্রতিষ্ঠানের ডিগনিটিটা রক্ষা করা যায় না। এদিকে দুপুরে বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় পদত্যাগের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শুরু হওয়া না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের পাল্টা ঘোষণা দেন তারা। শিক্ষকরা সবসময় সহযোগিতা করেছি, চেষ্টা করেছি। যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। শিক্ষককে অপমান করা, অপদস্থ করা, ভিসির গায়ে থুতু মারা, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, এগুলো না করে যদি তারা আমাদের সাথে আলোচনা করতো যে স্যার এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি মুক্ত রাখতে চাই, উন্নত করতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা উজাড় করে দিতাম। এদিকে 102তম সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে বুধবার থেকেই হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেট সভায়। রামিম চৌধুরী, এখন খুলনা। বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, সিন্ডিকেটের সভা শেষে আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানাবেন? শিক্ষার্থীদের অনশনের সবশেষ অবস্থা কি? একই সঙ্গে যেই 4 শিক্ষার্থী অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভর্তি আছেন, তাদের শারীরিক অবস্থার খোঁজখবর কেমন? যদি প্রথমেই মুক্তি আপনাকে এখানকার আন্দোলনের কথা বলি, তাহলে বলতে হয় যে এখানকার যা শিক্ষার্থীরা যে আন্দোলন করছিলেন, অনশন, আমরণ অনশন, সেটি কিন্তু এরই মধ্যে প্রায় 50 ঘন্টা হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু তারা সেই আন্দোলনের মধ্যেই আছে।
আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন রয়েছি অস্থায়ী যে মেডিকেল ক্যাম্প সেখানে, এবং এখানে যারা শিক্ষার্থীরা ছিলেন, যারা অনশনরত শিক্ষার্থীরা, তাদের কিন্তু এই অস্থায়ী মেডিকেল ক্যাম্পে সবাইকেই আনা হয়েছে। প্রায় 23 জন কিন্তু এখনো পর্যন্ত এখানেই আছেন, এবং এর আগে আমরা দেখেছি যে বাকি যে সব মিলিয়ে 9 জন শিক্ষার্থীকে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গাতে কিন্তু পাঠানো হয়েছে, এবং মেডিকেল সেন্টারেও কিছু শিক্ষার্থীরা রয়েছেন, এবং উন্নত চিকিৎসার জন্য বাইরেরও কিছু বেসরকারি চিকিৎসা কেন্দ্রেও কিন্তু তাদের নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে বললে চলে যে এখানকার শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন এই অনশনের কারণে, দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে। আরেকটু বিষয় বলে রাখি আপনাকে, যে সিন্ডিকেট সভার কথা বলছিলেন আপনি, আজকে দুপুরে কিন্তু সিন্ডিকেট সভা হয়েছে, এবং সিন্ডিকেট সভায় 3টি সিদ্ধান্তের কথা আমরা জানতে পেরেছি। এর মধ্যে একটি হলো যে 37 জন শিক্ষার্থীকে এর আগের সিন্ডিকেট সভায় কিন্তু বহিষ্কার আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই বহিষ্কার আদেশ কিন্তু প্রত্যাহার করা হয়েছে এই সিন্ডিকেট সভায়। এর পাশাপাশি আজকের মধ্যেই কিন্তু হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হল খোলার সিদ্ধান্ত কিন্তু গত আগামী 2 মে ছিল হল খোলার সিদ্ধান্ত, তবে সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করে আজকে হল খোলার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটি সিদ্ধান্ত যেটি আগেই নেওয়া ছিল, যে 4 মে থেকে যে শিক্ষা কার্যক্রম শুরু করার কথা, সেই শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্তকে বহাল রাখা হয়েছে। এখানকার শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা উপদেষ্টার সাথে সকালে কথা বলেছেন। এরপরে ইউজিসির যারা এখানে তদন্ত করতে এসেছিলেন তাদের সাথে এখানকার শিক্ষার্থীরা কথা বলেছেন। সব মিলিয়ে কিন্তু বললে চলে যে শিক্ষার্থীরা কিন্তু এখনও পর্যন্ত তাদের যে দাবি আদায় কিন্তু এখনও পর্যন্ত অনড় রয়েছেন। তারা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন, তারা যেটি বলছেন যে তাদের যে দাবি রয়েছে, এক দফা দাবি, এখানকার ভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই অনশন কিন্তু এখনও চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার 1.5 মাস পর শুরু হলো বিচার কাজ। এই মামলায় হিটু শেখ সহ 4 জনকে আসামি করে অভিযোগপত্র গঠন করা হয়েছে। এছাড়া আগামী রোববার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। মাগুরায় ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার 8 বছরের শিশু আছিয়ার ঘটনায় উত্তাল হয় সারা দেশ। ধর্ষকের ফাঁসির দাবিতে জেলায় জেলায় মিছিল, বিক্ষোভ সমাবেশ, সড়ক মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। গেল মাসের 6 তারিখ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালি গ্রামের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের কাছে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় 8 বছরের শিশু আছিয়া। উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়াকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মৃত্যু হয় তার। আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দাবি ওঠে আইন পরিবর্তনের। এরপরই দ্রুত বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেয়। ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন, শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত সহ 20 মার্চ নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনের অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। একই সঙ্গে 3 মাসের মধ্যে বিচারের আশ্বাস দেয়া হয়। বুধবার সকালে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে গত 13 এপ্রিল মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে প্রধান আসামি করা হয় হিটু শেখকে। এছাড়া বোনের স্বামী সজীব শেখ, ভাসুর রাতুল শেখ এবং শাশুড়ি জায়দা বেগমের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই অভিযোগপত্রের শুনানি হয়। এই দিন আসামিরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এর আগে হিটু শেখ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজকে বিজ্ঞ আদালত প্রসিকিউশন ডকুমেন্টস পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 এর 9 এর 2 ধারায় এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের 506 এবং 201 ধারায় চার্জ গঠন করেছেন। লার্নেড কোর্ট তখন তো বলছেন তাদেরকে যে প্রপার ওয়েতে অর্থাৎ জেলখানার মাধ্যমে লিগ্যাল এড অফিসে একটা আবেদন করলে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের সাথে লিগ্যাল এড অফিস একটা আইনজীবী নিয়োগ করবেন। আগামী 27 এপ্রিল শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। এখন মাগুরা। চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায় ব্যাটারি রিকশা চালকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 4 পুলিশ সহ অন্তত 10 জন
আহত হয়েছেন। সকাল 10টার দিকে ব্যাটারি রিকশা জব্দ করা নিয়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় বেশ কিছু সময় ধরে দফায় দফায় চলে সংঘর্ষের ঘটনা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশ জানায়, মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে বেশ কিছুদিন ধরেই অভিযান শুরু হয়েছে। অভিযানের এক পর্যায়ে ব্যাটারি চালিত রিকশা চালকরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। নেত্রকোনায় একটি হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2019 সালের 6 জুলাই অটোরিকশা হারানোর ঘটনায় সোবহানকে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় দেন আদালত। রায়ে অভিযুক্ত এমদাদকে মৃত্যুদণ্ড এবং আবুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দু একটি অপহরণের ঘটনা ঘটলেও আগের তুলনায় পাহাড় অনেকটা শান্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। এ সময় আরাকান আর্মির কারণে মিয়ানমারের সাথে সীমান্ত বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মাটির যে টপ সয়েলগুলি কাইটে নিয়ে যাচ্ছে, এই পাহাড় উজাড় হয়ে যাচ্ছে, এইগুলি ব্যাপারেও আলোচনা হয়েছে। খালি ওই পাহাড়ের কেন দোষ দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে, অনেক শান্ত আছে। পাহাড়ের অশান্ত তো আপনারা দেখেনই নাই। এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরোটা শান্ত। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষকে কিনতে না পেরে তার শিল্পকর্ম পুড়িয়ে ছাই করে দিয়েছে ফ্যাসিস্টরা, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দির গ্রামে চিত্রশিল্পী মানবেন্দ্রের বাড়ি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে আওয়ামী সন্ত্রাসীরা, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। এ সময় পরিদর্শন শেষে তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে 1 লাখ টাকা সহায়তা দেওয়া হয়। পরিদর্শনে জেলা বিএনপি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই দেশটাকে তাবেদার যারা করতে চেয়েছিল ফ্যাসিস্টদের অনুচররা, তারা ব্যর্থ হয়েছে মানবেন্দ্রনাথ ঘোষেদের মতো দেশপ্রেমিক এই সমস্ত শিল্পীদের কর্মকাণ্ডে। সরকারের দায়িত্ব প্রত্যেকটি মানুষের জীবন এবং মাল নিরাপত্তা বিধান করা। এটার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের বিধান করতে হবে। কোরবানির ঈদের মাসখানেক আগেই চড়া মশলার বাজার। এরই মধ্যে দাম বেড়েছে পেঁয়াজ, রসুন সহ একাধিক মশলা জাতীয় পণ্যের। নানান অজুহাতে বাড়ছে দাম, যদিও সামনে দাম আর না বাড়ার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে অনৈতিকভাবে দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রশাসনও কঠোর অবস্থানের কথা জানিয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে অভিযানও। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন। সামনে ঈদুল আজহা, আগামী 15 দিনের মধ্যে কোরবানির ঈদকে ঘিরে বেচাকেনা শুরু হবে। এর মধ্যেই উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ, রসুন ও মশলার বাজার। কিছুদিন আগেও বাজারে দেখা গিয়েছে পেঁয়াজের ট্রাকের দীর্ঘ সারি, তবে এখন সেটি কিছুটা কমেছে। গেল কয়েকদিনের বৃষ্টিতে মাঠ থেকে ফসল তোলা কমিয়েছেন কৃষকরা, এতেই সরবরাহে টান পড়েছে, তাই দামও কিছুটা বাড়তি। খাতুনগঞ্জে সপ্তাহ দুয়েক আগেও পাইকারিতে মেহেরপুরের পেঁয়াজ বিক্রি হয় 22 থেকে 23 টাকা কেজিতে, এখন 32 থেকে 33 টাকা। আর 32 টাকা কেজির পাবনার পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে 44 থেকে 45 টাকায়। আড়তদাররা বলছেন, কৃষকের প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ 40 টাকার ওপরে, তাই দাম বাড়ায় কিছুটা হলেও লাভের মুখ দেখবেন কৃষকরা। পর্যাপ্ত পরিমাণ কৃষকের হাতে মাল আছে। এই কুরবান যাইয়ে আমার মনে আরও 3 মাস যাবে যে শর্ট হবে না, হয়তো 2-1টা বাড়বে আর 2-1টা কমে যাবে, এইভাবে আপডাউন করবে, কিন্তু বাজারটা স্থির থাকবে। এদিকে বাজারে ভারতীয় রসুনের মজুদ শেষ, চায়না রসুনেরও মৌসুম শেষ দিকে হওয়ায় আমদানি করা রসুনের দাম 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 175 টাকায়। যদিও এসব রসুন 190 টাকায় কেনা বলে দাবি আড়তদারদের। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানান তারা। বর্তমানে যে মার্কেট মালগুলো আমরা বিক্রি করতেছি, এগুলো ধরেন 20-25 দিন আগে ইম্পোর্ট করা মাল, যারা নিয়ে আসছে মিনিমাম 15 থেকে 20 টাকা কেজিতে লস দিয়ে বিক্রি করছে বর্তমানে। আর সামনে হয়তো মার্কেট যদি ইন্টারন্যাশনাল মার্কেটের খুব একটা প্রভাব না পড়ে, এই টাইপেরই মার্কেট থাকবে।
তবে স্থিতিশীল আছে আদার বাজার। বাজারে সবচেয়ে বেশি চাহিদার চায়না আদা বিক্রি হচ্ছে 100 টাকায়, আর 68 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভারতীয় আদা। আদার দাম আগের থেকে অনেক কমে গেছে। কেরালা আদা বিক্রি করছিলাম আমরা 85 টাকা পর্যন্ত বিক্রি করছিলাম, এখন বিক্রি করতেছি 65 টাকা। যদি ধরেন যদি শর্ট থাকে, এখনের মতো যদি পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকে তাহলে দাম বাড়বে না, আর যদি শর্ট হয় তাহলে সামান্য 19-20 হতে পারে, এরকম আর কি। এদিকে দাম বাড়ায় খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদকে ঘিরে যাতে অসাধু ব্যবসায়ীরা বাড়তি সুবিধা নিতে না পারে, সেজন্য মশলার আমদানি ও বাজারজাতের বিষয়টি তদারকি করবে সংস্থাটি। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। জেলার সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বেসিক কার্যালয় সিলেট এই সেমিনারের আয়োজন করে। দেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র ব্যবসায়ীদের সবচেয়ে বড় সমস্যা আঞ্চলিক বাজারজাতকরণ। পণ্যের বাজার ব্যবস্থার ত্রুটির জন্যই মূলত অনেক উদ্যোক্তারা ঝরে পড়েন। এ কারণে এই খাতের উদ্যোক্তাদের রক্ষার জন্য বাজার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন আলোচকরা। এ সময় পণ্যের মূল্য নির্ধারণ ও বন্টন ব্যবস্থা এবং বাজারজাতকরণে উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান তারা। সেমিনারে সিএমএসএমই খাতের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।